টাকা পড়ে যায় কোথায়? উন্নয়ন ব্যয়। উন্নয়ন ব্যয়টা খরচ করা হয় না, যেটা আসলে দেশের মানে লং টার্ম গ্রোথে হেল্প করে। আর মুদ্রাস্ফীতি আমরা জানি যে 13-14% মধ্যে আমরা অনেক বছর ধরে আছি, 10 তো মিনিমাম। তো এখানে 7.5 লক্ষ মাত্রা ধরা হয়েছে, যেটা অবশ্যই দরকার। কারণ আমরা মনে দুনিয়ায়, আমি একটা উদাহরণ দিই, ইলিশ মাছের মানে মেইন প্রডিউসার বা আমাদের দেশে সেটার দাম যখন 500-2500 টাকা হয়, আমি যাই না বাঙালিরা একটা ইলিশ মাছ খাই, আমি নিজে খাই। আর দক্ষতা উন্নয়নের ব্যাপারে আমি একটু দাবি করতেছি যে আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমানের চায়না ভিত্তিক মালয়েশিয়া ভিত্তিক, উনি বড় বড় খাত যেটা ওইটার দিকে মনোযোগ আছে, কিন্তু এর বাইরেও যেটা টেকসই শিক্ষা ব্যবস্থা বা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, যেটা আসলে আমাদের নেক্সট শতাব্দীতে আসলে যেটার উপরে নির্ভর করে চলতে হবে, উনি ওই খাতেও একটা গুরুত্ব এবং দিচ্ছেন। আশা করি যে যদি সেটা সাকসেসফুল হয়, চায়না টেকনোলজি অনেক ভালো, যদিও আমাদের চাইনিজ প্রোডাক্টে অনেক ত্রুটি আছে, বাট দে আর ভেরি গুড। তো ওইখান থেকে যদি আমাদের একটা আসলে সহযোগিতামূলক ব্যবস্থা আমরা করতে পারি, তাহলে হয়তো আমাদের এই কর্মক্ষম যুব সমাজ বা যারা ভবিষ্যতে দেশের শ্রম বাজারে বা মেধার বাজারে যুক্ত হবে, তারা আরো ভালো কন্ট্রিবিউট করতে পারবে। আরেকটা কথা আমি শেষ করব, আমরা যখন বিজনেসের বাইরে বসি তখন বারবার যে কথাটা বলা হয় যে এফডিআই আনার কথা, এফডিআই আনার কথা বলে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। কিন্তু বাংলাদেশে আসলে বিজনেস করা সহজ না। একটা লাইসেন্স বের করতে হলে, একটা কাগজ বের করতে হলে সরকারি দপ্তরে যে পরিমাণ কষ্ট করতে হয়, তো বিদেশিরা এটা করতে চায় না, কারণ তাদের দেশে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এই ধরনের নেই। তো তারা চায় যে তারা প্রপারলি বিজনেস করবে, প্রপারলি ট্যাক্স দিবে, কিন্তু জিনিসটা সহজ হবে। এই রাস্তায় রাস্তায় ঘোরা, প্রত্যেকটা অফিসে যেভাবে আসলে এরা হয়রানি হয়, এইটা ঠিক না করলে পরে আপনি এফডিআই কখনোই এই দেশে বেশি আসবে না। এটা আনতে হলে অবশ্যই আমাদের বিজনেস করার প্রসেসটা সহজ করতে হবে। এটা আমি দেখছি লিডার চেয়ারম্যান ওনারা এইগুলো নিয়ে কাজ করতেছে, কিন্তু আমাদের দেশে যেটা হবে প্রত্যেকটা প্রতিষ্ঠান তার ক্ষমতা ধরে রাখতে চায়, কারণ ক্ষমতা ধরে রাখলেই এখানে কিছু বাণিজ্যের ব্যাপার আছে। কিন্তু যদি আসলে সিঙ্গেল উইন্ডোতে বিজনেস করার একটা লাইসেন্স একটা বিজনেস শুরু করার জন্য যে বলা হয়েছে যে একটা জায়গায় স্বল্প সময় সব লাইসেন্স পেয়ে যাবে, এটা যদি করা সম্ভব হয়, তাহলে দেশের উন্নতির পথে এটা একটা মানে ব্যবস্থা হবে। আরেকটা জিনিস হলো, যেমন পুরনো শিল্প বা যেগুলো বন্ধ আছে সেটা বেসরকারীকরণ করার কথা বলা হচ্ছে, এর আগেও এটা হয়েছে। কিন্তু এখানে প্রকৃত ব্যবসায়ী ভাবে যায়, প্রকৃত ব্যবসায়ী ভাবে না গেলে, কারণ হয় যে সরকারি একটা প্রতিষ্ঠানে অনেক জায়গা থাকে, কয়েকশো একর জায়গা থাকে। তো জাস্ট হলো যে ওইটা অল্প টাকায় আমি নিয়ে নিলাম, আমি বিজনেস চালু করলাম না বা কিছুদিন চালু করলাম, তো জায়গার দাম কিন্তু কয়েক হাজার কোটি টাকা। তো আমরা কিন্তু জায়গা বিক্রি করতেছি না, আমরা চাচ্ছি যে ওই শিল্প প্রতিষ্ঠানটা যাতে চালু হয়, কর্মসংস্থান তৈরি হয়, দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করে। কিন্তু যদি হয় যে না, মুখ দেখে দেখে শুধুমাত্র উদ্দেশ্যটা আর বাস্তবায়নে যদি মিল না থাকে, তাহলে পরে আমাদের অর্থনৈতিক শক্তিশালী হবে না, বাজেট অর্জনে সম্ভব হবে না, এবং বাজেট অর্জন সম্ভব না হলে ব্যাংক খাতে ঋণ নিতে হবে। এমনি আমাদের বিদেশি ঋণের সুদের পরিমাণ হলো বাজেট খাতে সেকেন্ড হাইয়েস্ট, সিঙ্গেল খাত হলে সেকেন্ড হাইয়েস্ট। তো সেই জায়গায় যদি আরো ইন্টারনাল সোর্স থেকে বেশি ঋণ নিতে হয়, তাহলে পরে ওইটা হয়তো ফার্স্ট টাইম চলে যাবে কোনোদিন, যে আমাদের সুদই সবচেয়ে বেশি দিতে হয় বাজেটের খাতের থেকে। তো ধন্যবাদ, আমার কথা বললাম। আসসালামু আলাইকুম।
অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুন্দর করে বক্তব্য উপস্থাপন করার জন্য। এই মুহূর্তে আমরা বক্তব্য শুনবো এনডিএম থেকে, যিনি এনডিএমের শুরু থেকে আজ পর্যন্ত এনডিএমের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, লড়াই সংগ্রাম করেছেন মাঠ ময়দান থেকে, এবং গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনডিএমের চেয়ারম্যানের পক্ষ থেকে দারুণ ভূমিকা রেখে এগিয়ে যাচ্ছেন এনডিএমের অন্যতম উচ্চ পরিষদ সদস্য জনাব হুমায়ুন পারভেজ খান। এই মুহূর্তে এনডিএমের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দিবেন। বক্তব্য নিয়ে আসি এনডিএমের উচ্চ সদস্য জনাব হুমায়ুন পারভেজ খান। আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথির ব্যারিস্টার জওহর আলী চৌধুরী মহোদয় এবং এনডিএমের মহাসচিব ব্যারিস্টার শাহিদুল আলম মহোদয় এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত আলোচকবৃন্দ, বিজ্ঞ আলোচকবৃন্দ, এনডিএমের নেতৃবৃন্দ, নেতাকর্মী এবং উপস্থিত মিডিয়ার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু বাজেট নিয়ে আলোচনা, বাজেট নিয়ে হয়তো আমাদের বিজ্ঞ আলোচকগুলো আলোচনা করবেন। আমি শুধুমাত্র এনডিএম সম্পর্কে একটি কথা আপনাদেরকে বলতে চাই। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই, বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আজকে আজকের এই সমালোচিত এই আলোচনা সভাটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং বিশেষভাবে আমি এনডিএম এর মহাসচিব ব্যারিস্টার স্বাগতকেও ধন্যবাদ দিতে চাই যিনি সুন্দরভাবে আজকের এই আলোচনা অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আপনার জানেন 1917 সালে 2017 সালে আমরা এনডিএম প্রতিষ্ঠা করি। ইন্ডিয়ান প্রতিষ্ঠার পর থেকেই আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাসে এই দলটি প্রতিষ্ঠা করি, এবং প্রতিষ্ঠার পর থেকেই আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করি। আমরা যেহেতু একটি ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের দলটা প্রতিষ্ঠা করি, তার কারণে শুরু থেকে আমরা ফ্যাসিস্টের রোষণাটা করি। যদিও ফ্যাসিস্টের সেই রোষণাগুলি আমরা তুচ্ছতা ছিল বলে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে টকশোতে আমাদের ভূমিকা রাখি। যার কারণ যদিও দলটি নতুন ছোট একটি দল, কিন্তু ফ্যাসিস্ট আমাদেরকে অনেক বড় মনে গণ্য করতো, যার কারণে আমাদের বিরুদ্ধে ফ্যাসিস্টের সবসময় একটা আগ্রাসী ভূমিকা পালন করেছে। যদিও সেই আগ্রাসী ভূমিকাকে আমরা কখনোই গুরুত্বের সাথে নেই, কখনোই পাত্তা দিই। যার কারণে আমরা যখনই সারা বাংলাদেশ আমাদের দলটাকে পরিচালনা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, প্রতিটা ক্ষেত্রেই ফ্যাসিস্ট তার যে পেট্রোল বাহিনী বলেন, তার যে এজেন্সিগুলো আছে, এগুলো আমাদেরকে মানচিত্র করেছে। এবং আমরা যখন আমাদের এনডিএম এর রাজনৈতিক ভাবে আমাদের নিবন্ধনের জন্য গেলাম, তারা আমাদের নিবন্ধন দিল, যদিও অনেক ছোটখাটো দলকে তারা নিবন্ধন দিয়েছে। আমরা অনেক বড়ভাবে আমাদের নিবন্ধনের সমস্ত কাগজপত্র সাবমিট করার সত্ত্বেও তাদের ওই যে নির্বাচন কমিশন, তাদের নির্বাচন কমিশন আমাদেরকে সেই সময় আমাদেরকে নিবন্ধনটি দিল না। পরবর্তীতে আমরা বিচার চাইল, বিজ্ঞ আদালত আমাদেরকে সেই নিবন্ধনটি দিল। যার কারণে 18 সালের নির্বাচনে এনডিএম সরাসরি তার প্রতি অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু কোনো অবস্থায় আমরা কিন্তু মনে থাকি আমরা আমাদের আন্দোলন চালিয়ে গেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে। এবং পরবর্তীতে ইন্ডিয়ানের প্রতিষ্ঠা চেয়ারম্যান নেতৃত্বে আমরা বিএনপির সাথে চাই, এবং বিএনপির যে একটি দফা আছে সেই দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ শুরু করি। এর মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাননীয় এমপি মানসুর আক্তার এমপি। আমরা সবাইকে ওনাকে সরকারিতে স্বাগত জানাই।
যাই হোক, এই পর্যায়ে আমরা যেহেতু যুবক আন্দোলন শুরু করার পরে 24 আসলো, 24-এর আন্দোলন শুরু হলো, ছাত্র জনতার আন্দোলন। সেখানে আমাদের পরিষদের চেয়ারম্যান, আমাদের নেতা যারা পরিবর্তনের নেতৃত্বে আমরা পুরোপুরি ভাবে পুরো দল, আমাদের প্রতিটা নেতা কর্মী মিলে সে আন্দোলনে আমরা অংশগ্রহণ করি। এবং আপনারা জানেন আন্দোলনের শুরুতে একটা পর্যায়ে ফ্যাসিস্ট কিছুটা সম্মত হয়েছিল আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করা, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে। সেই মুহূর্তে আমরা আমাদের নেতৃবৃন্দ আমরা ঘরোয়া বৈঠকে আলোচনা করি কিভাবে আন্দোলনটাকে আরো বিমান করা যায়, এবং আমরা বলি যে আন্দোলনটাকে আরো সফল করতে গেলে সবাইকে নিয়ে আসতে হবে। এবং এটা তখন পর্যন্ত আন্দোলনটা ছিল কোটা বিরোধী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। কিন্তু আমাদের নেতা আছে, তার একটা ব্যক্তিগত দক্ষতা আছে, ব্যক্তিগত পরিচয় আছে আমাদের স্টুডেন্টদের কাছে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে, যার